অনেক অনেক বছর আগে এক শহরের প্রধানের ঘরে জন্ম নেয় সবুজ ত্বকের এক অদ্ভুত শিশু। তার নাম ছিল এলফাবা। সে দেখতে যেমন ছিল অদ্ভুত, তেমনি তার ভেতরে ছিল অদ্ভুত অনেক জাদুই শক্তি। সবুজ ত্বক হওয়ার কারণে এলফাবাকে কেউই পছন্দ করত না, এমনকি তার নিজের মা বাবাও না। সে ছোট থেকে বড় হয় প্রাণীদের কাছে। বড় হওয়ার সাথে সাথে তার পরিস্থিতি আরও কঠিন হতে থাকে। সবার কাছেই সে ছিল একটি হাসির পাত্র, তবুও সে ছিল এক ভালো হৃদয়ের মানুষ। আর একটা সময় সে নিজের জাদুই শক্তি দিয়ে এরকম পর্যায়ে চলে যায় যে মানুষ এখন তাকে দেখার জন্যই পাগল হয়ে যায়। তারপর এলফাবার জীবনে এমন খারাপ কিছু ঘটে যায় যে মানুষ আবারও তাকে ঘৃণার পাত্র বানিয়ে নেয়। মানুষের ঘৃণার চাপে পড়ে শেষ পর্যন্ত এলফাবা হয়ে যায় এক শয়তান ডাইনিতে। শেষে কি হয়েছিল এলফাবার জীবনে? কেনই বা সে পরিণত হলো এক ভালো হৃদয়ের মানুষের থেকে এক শয়তান ডাইনিতে? তাই জানবো আজকের গল্পে। গল্পের শুরু হয় খুবই সুন্দর ছোট্ট একটি গ্রাম দেখিয়ে। যেই গ্রামের মানুষেরা আজ খুবই খুশি ছিল, কারণ তারা এই সুখবর পেয়েছিল যে তাদের গ্রামের শয়তান ডাইনি নাকি মারা গিয়েছে। সবাই আনন্দে একটি জায়গায় একত্রিত হয়। তখনই আকাশের ওপর থেকে একটি উজ্জ্বল গোলাপি রঙের আলো দেখা যায়, যেটা দেখে গ্রামের মানুষেরা অনেক খুশি হয়ে যায়, কারণ তাদের পরী গ্লিন্ডা তাদের কাছে এসেছে এই ব্যাপারে নিশ্চিত করানোর জন্য কি ডাইনি মারা গিয়েছে নাকি যায়নি। গ্লিন্ডা সবাইকে বলে ওই শয়তান ডাইনি মারা গিয়েছে। এটা শুনে প্রত্যেকে এত খুশি হয়, তাদের খুশির কোনো ঠিকানাই থাকে না। সবাই আনন্দে দেয়ালে টাঙানো ডাইনির পোস্টার ছিঁড়ে ফেলে দেয়। গ্রামে যেন আজ উৎসবের আনন্দ হতে থাকে, নাচ গান হইচই। কিন্তু একটি ডাইনি মারা যাওয়ায় সবাই কেন এত খুশি? অর্থাৎ এর পেছনে এক বিশাল কারণ আছে। এবার সব শেষে গ্লিন্ডা যখন চলে যাচ্ছিল, তখনই একটি বাচ্চা মেয়ে এসে তাকে প্রশ্ন করে যে ডাইনি কিভাবে শয়তান হয় আর সবাই তাকে ঘৃণা করে কেন। বাচ্চাটির কথা শুনে গ্লিন্ডা অবাক হয়ে যায় আর তার কথায় গুরুত্ব দিয়ে বলে এই ডাইনিরা আসলে শয়তান হয় না, তাদেরকে এরকম বানানো হয়। আমাদের খারাপ মনোভাবই তাদের এরকম করে তোলে। তারও ছোটবেলা ছিল, সেও নিষ্পাপ ছিল। তার কথার ভেতর দিয়ে আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। সেখানে একটি লোককে দেখতে পাই যে ছিল এই শহরের প্রধান। তার সাথে ছিল তার ওয়াইফ, আর এরাই ছিল ডাইনির বাবা মা। এটা এরকম একটা দুনিয়া ছিল যেখানে মানুষ ও পশু পাখি একসাথে বসবাস করত। এখন সময় হয়েছিল ডাইনির জন্ম নেয়ার। প্রধান নিজের সন্তানের জন্য অধীর অপেক্ষায় ছিল। কিন্তু যখন ডাইনি এলফাবার জন্ম হয়, তারা দেখতে পায় তাদের বাচ্চা সবুজ রঙের। আর এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা ছিল না, এই বাচ্চা ছিল জাদুকরি বাচ্চা। সে যখন কান্না করত বা তার যখন রাগ হতো, ঘরের জিনিসপত্র হাওয়ায় উড়ে যেত। প্রধান তার সন্তানকে মেনেই নেয় না। এলফাবা তার মা বাবার ভালোবাসা থেকে আলাদা হয়ে যায়। ধীরে ধীরে এলফাবা বড় হতে থাকে আর তার পরিস্থিতি আরো কঠিন হতে থাকে। কেউ তাকে পছন্দ করত না। এখন তার একটি ছোট বোনও হয়েছিল। তার নাম ছিল রোজ। রোজ দেখতে তো সুন্দর ছিল, কিন্তু সে প্যারালাইজ ছিল। এলফাবা তার বোনকে অনেক ভালোবাসত। এখন একদিন সে তার বোনকে গল্প শোনাচ্ছিল। তখনই সেখানের কিছু বাচ্চারা এলফাবার নামে বাজে বাক্য তৈরি করে গান গাইতে থাকে। এলফাবা অনেক রেগে যায় আর সে নিজের জাদুই শক্তি দিয়ে সেখানে থাকা কিছু পাথর উঠিয়ে ওই বাচ্চাদের ওপর মেরে দেয়। তখন প্রধান এসে এসব দেখে এলফাবার সাথে দুর্ব্যবহার করে। এখানে এলফাবার কোনো দোষই ছিল না, দোষ তো ছিল ওই বাজে বাচ্চাদের, যারা এলফাবাকে রাগিয়ে তুলেছিল। কিন্তু প্রধান ওই বাচ্চাদের কিছু না বলে উল্টো এলফাবাকেই বকে দেয়। সে তো তারই মেয়ে ছিল, কারণ সে এলফাবাকে ঘৃণা করত। সে তাকে নিজের মেয়ে মেনেই নিত না। সে এলফাবাকে রেখে রোজকে নিয়ে চলে যায় আর এলফাবা একা বসে থাকে। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের আবার গ্লিন্ডা আর গ্রামের মানুষদের দেখানো হয়, যেখানে গ্রামের মানুষেরা খড়কুটো দিয়ে ডাইনির একটি বড় স্ট্যাচু বানিয়ে ফেলেছিল। গ্লিন্ডা সেটাতে আগুন লাগিয়ে দেয়। তারপর গ্লিন্ডা চলেই যাচ্ছিল, তখনই আরেকটি মেয়ে এসে তাকে বলে যে ডাইনি কি আপনার বন্ধু ছিল নাকি, যে আপনি তার জন্য এত দয়া দেখিয়ে কথা বললেন? তখন গ্লিন্ডা বলে না, সে আমার বন্ধু ছিল না, কিন্তু আমরা একে অপরকে অনেক ভালোভাবে জানতাম। গ্লিন্ডা তার অতীত মনে করতে থাকে
আর এখান থেকেই মুভির মূল কাহিনী শুরু হয়। যখন গ্লিন্ডা তার পছন্দের ইউনিভার্সিটিতে পড়তে আসে তখন তার প্রথম দেখা হয় এলফাবার সাথে। সবাই তাকে দেখে ভয় পেয়ে যায়। আসলে এলফাবা এখানে পড়তো না, সে এই ইউনিভার্সিটিতে আজই এসেছে তার ছোট বোন রোজকে অ্যাডমিশন করানোর জন্য, নিজের জন্য নয়, কারণ তার বাবা তাকে পড়ার অনুমতি কখনোই দেয়নি। এরপর তাদের কাছে ইউনিভার্সিটির প্রিন্সিপাল চলে আসে, যে জাদু জানত। তাদের ইন্ট্রোডাকশন শুরু হয়। তারপর একজন টিচার এসে রোজকে বিশেষভাবে তার রুমে নিয়ে যেতে থাকে, কারণ সে প্রধানের মেয়ে ছিল। তবে এলফাবার কাছে এসব ভালো লাগে না, কারণ তার থেকে ভালো খেয়াল তার বোনের কে রাখতে পারবে। সে টিচারকে থামতে বলে, কিন্তু টিচার তার কোনো কথাই শোনে না। এলফাবা অনেক রেগে যায়, আর সে তার জাদু শক্তি দিয়ে রোজকে নিজের কাছে টেনে আনে। তার জাদুর কারণে সেখানের সমস্ত কিছু হাওয়ায় উড়ে যায় আর ভেঙে তছনছ হয়ে যায়। এদিকে ওপর থেকে প্রিন্সিপাল এই সব কিছু দেখে ফেলে। সবাই এলফাবার জাদু দেখে ভয়ে কাঁপতে থাকে। তখন প্রিন্সিপাল নিচে এসে সবাইকে বলে যে সে এই জাদু করেছে, সবাইকে চমকিয়ে দেওয়ার জন্য। তখন সবার ভয় ভেঙে যায় আর তারা প্রিন্সিপালের প্রশংসা করে। আর প্রিন্সিপাল এইসব নিজের ওপর নিয়েছে এই জন্য কারণ সে জানতো সবাই এলফাবাকে খারাপ বলবে, ঘৃণা করবে এবং হয়তো তাকে মারার চেষ্টা করবে। তাই প্রিন্সিপাল এলফাবাকে বাঁচানোর জন্য এই জাদু নিজের ওপর নিয়েছে। তখন সে গ্লিন্ডাকে বলে তার রুম এলফাবার সাথে শেয়ার করতে। গ্লিন্ডা প্রিন্সিপালের কথা ফেলতে পারে না, কিন্তু এলফাবা তো এখানে পড়তে আসেনি, সে রুম দিয়ে কি করবে। তখন প্রিন্সিপাল এলফাবাকে আলাদা একটি রুমে নিয়ে আসে আর তার জাদুর অনেক প্রশংসা করতে থাকে। তার সাথে সে তাকে এটাও অফার দেয় যে সে তাকে পড়াশোনাও করাবে এবং তার জাদুর উপর তাকে কন্ট্রোলও করা শেখাবে। এসব কথা শুনে এলফাবা তো খুশি হয়ে যায়, কিন্তু তখন তার মনে পড়ে তার বাবা তাকে পড়ার অনুমতি দেবে না। তখন প্রিন্সিপাল বলে সে নিজে প্রধানের সাথে কথা বলে তাকে ইউনিভার্সিটিতে ভর্তি করাবে। এবার এলফাবা অনেক খুশি হয়ে যায়। তার থেকে আরো খুশি হয় এটা ভেবে যে তার জীবনে এই প্রথমবার কেউ তার জাদু শক্তির প্রশংসা করেছে। সে নিজের হৃদয়ে প্রথমবার আনন্দের এক অদ্ভুত অনুভূতি পাচ্ছে, যা সে কখনোই পায়নি। সে আনন্দে আত্মহারা হয়ে গান গাইতে থাকে। গান গেয়েও যেন সে তার আনন্দ প্রকাশ করতেই পারছিল না। সে দৌড়তে দৌড়তে অনেক দূরে চলে আসে, কিন্তু এখনো তার আনন্দ শেষই হচ্ছিল না। তারপর সে যখন গ্লিন্ডার রুমে আসে, সে দেখে গ্লিন্ডা তার পুরো রুমে নিজের জিনিসপত্র দিয়েই ভরে রেখেছে। এলফাবার জন্য সে একটুও জায়গা রাখেনি। এলফাবা যখন তার জায়গা বানাতে যায়, গ্লিন্ডা তাকে থামিয়ে দেয়। এর জন্য এলফাবা অনেক রেগে যায়। তার রাগের চোটে দরজার কাঁচ ভেঙে যায়। সে গ্লিন্ডার জিনিসপত্র সরিয়ে নিজের জায়গা করে শুয়ে পড়ে। রাতেও কিছু না কিছু নিয়ে তাদের ঝগড়া হতেই থাকে। তাদের চেঁচামেচিতে তাদের পাশের রুমের স্টুডেন্টদেরও ডিস্টার্ব হতেই থাকে। সকাল হওয়ার পর আমরা দেখতে পাই এখানে টিম হয়ে গিয়েছে এলফাবা আর গ্লিন্ডার। এলফাবা টিমেতেও কেউই ছিল না, সবাই ছিল গ্লিন্ডা টিমে। এখন সবাই মিলে এলফাবার নামে গালমন্দ করতে থাকে, এমনকি তাকে ক্লাসেও শান্তিতে বসে থাকতেই দিত না। এবার তাদের ক্লাস শুরু হয় আর তাদের ক্লাস নিতে আসে একজন প্রফেসর, যে কিনা ছাগল ছিল। এখন প্রফেসর যখন গ্লিন্ডার নাম ভালো করে বলতে পারছিল না, তখন এলফাবা প্রফেসরের পাশে দাঁড়ায় আর সবাইকে এরকম অনুভূতি দেয় যে এসব হওয়া স্বাভাবিক। তারপর প্রফেসর নিজের বক্তৃতা শুরু করে দেয় আর সবাইকে বলে এরকমও একটা সময় ছিল যখন মানুষ আর পশু পাখি একসাথে বসবাস করত, কিন্তু পরে যখন মানুষের খাবারের অভাব পড়ে যায় তখন তারা নিজেদের উদ্দেশ্যের জন্য প্রাণীদের হত্যা শুরু করে। তারপর এরকম এক সময় আসে যখন মানুষেরা প্রাণীদের তাদের সাথে নয়, তাদের নিচে, অর্থাৎ নিজেদের গোলাম বানানো শুরু করে। এখন প্রফেসর তার বক্তৃতা দিচ্ছিলই, সে তখনই পাশে একটি বোর্ড দেখতে পায়, যেটায় লেখা ছিল অ্যানিমেল শুড বি সিন অ্যান্ড নট হার্ট, অর্থাৎ প্রাণীটিকে দেখা উচিত, শোনা উচিত নয়। প্রফেসর বুঝে যায় যে এই ইউনিভার্সিটিতেও প্রাণীদের বিরুদ্ধেই কথা চলছে। সে অনেক কষ্ট পায় আর এখানেই ক্লাস শেষ করে দেয়। এলফাবা এসব দেখে প্রফেসরের কষ্ট বুঝতে পারে, কারণ সেও কখনোই ভালোবাসা পায়নি। সে প্রফেসরের কাছে এসে তার সাথে বন্ধুত্ব করে নেয়। দৃশ্য পরিবর্তন হয়ে দেখতে পাই যে এখন প্রিন্সিপাল এলফাবার প্রশিক্ষণ নিচ্ছিল, যাতে এলফাবা তার জাদুশক্তির ওপর কন্ট্রোল করতে পারে। এলফাবা ভালোভাবে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে, কিন্তু সে এতে ব্যর্থ হলেই রেগে যেত আর তখনই সবকিছু ভেঙে চুরমার হয়ে যেত। এসব দেখে প্রিন্সিপাল রেগে যাওয়ার বদলে উল্টো খুশি হয়, কারণ এখন সে জানতে পারে এলফাবার জাদুশক্তি তার থেকেও দ্বিগুণ বেশি।
এবার রাতের বেলা এলফাবা প্রফেসরের সাথে দেখা করতে যাচ্ছিল। সে যখন প্রফেসরের বাড়ির কাছে পৌঁছয় সে শুনতে পায় প্রফেসর তার সাথে বন্ধুদের বলছে যে এখন আমাদের যার যার জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যেতে হবে। এখন থেকে এখানে আমাদের আর কোনো জায়গা নেই। হ্যাঁ, ওই দিন আসতে বেশি সময় নেই যখন মানুষেরা আমাদের মেরে ফেলবে। এসব কিছু শুনে এলফাবা অনেক দুঃখ পায়। সে চলেই যাবে, তখনই প্রফেসর তাকে দেখে নেয় আর তাকে বলে এখনই ভেতরে আসতে। প্রফেসর এলফাবাকে ভরসা করত, তাছাড়া পুরো শহরের কারোর ওপরই তার ভরসা ছিল না। সে জানত এলফাবা কখনোই তার বিরুদ্ধে নয়। প্রফেসরের দুঃখ দেখে এলফাবা তাকে কথা দেয় যে আমি আপনাদের সাহায্য অবশ্যই করব, আর আপনারা যা পাওয়ার যোগ্য তা আপনাদের দিয়েই ছাড়ব। তারপর এলফাবা মন খারাপ করে জঙ্গলের দিকে যেতে থাকে। জঙ্গলে তার একটি ছেলের সাথে দেখা হয় যে ঘোড়ায় চড়ে এখানে এসেছিল। সে এলফাবাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু প্রথমেই। পরে সে এলফাবাকে বলে তার নাম কি, কিন্তু এলফাবা তার কথায় গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন ইউনিভার্সিটিতে এখানের রাজকুমারের আসার খবর ছড়িয়ে পড়ে যে রাজকুমার তাদের ইউনিভার্সিটিতে আসছে। আর এই রাজকুমার অন্য কেউ নয়, কাল রাতে এলফাবার সাথে জঙ্গলে দেখা হওয়া সেই ছেলেটি, সেই ছিল রাজকুমার। গ্লিন্ডা অনেক ভালোভাবে তৈরি হতে থাকে রাজকুমারকে ইমপ্রেস করানোর জন্য। এদিকে রাজকুমার চলে আসে, সে কারো সাথে কোনো কথাই বলে না। তখনই তার কাছে গ্লিন্ডা চলে আসে আর সে বারবার রাজকুমারকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। যেহেতু গ্লিন্ডা ইউনিভার্সিটির সবথেকে সুন্দর মেয়ে, তাই শেষ পর্যন্ত রাজকুমার তার সাথে বন্ধুত্ব করেই নেয়। তারপর সে রাজকুমারকে নিয়ে লাইব্রেরিতে চলে আসে। সেখানে আসার পর আমরা জানতে পারি যে রাজকুমার তো একটা দুষ্টু ছেলে। সে শুধু দুষ্টুমি আর পাগলামো করতেই পছন্দ করে। সে এখানেও এসে বাচ্চাদের মতো বইয়ের ওপর উঠে মজা করতে থাকে। তার সাথে মিলে প্রত্যেক স্টুডেন্টরাও এখন এরকম করতে থাকে, আর সবাই মিলে লাইব্রেরিটাকে একটা নাচের হল বানিয়ে ফেলে। সবাই মিলে এখন নাচ গান শুরু করে দেয়, শুধু এলফাবাকে ছাড়া। তারপর একটি ছেলে এসে গ্লিন্ডাকে প্রম পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু গ্লিন্ডা তো রাজকুমারের সাথে যেতে চায়। গ্লিন্ডা অনেক চালাক ছিল। সে ছেলেটিকে ভুলিয়ে ভালিয়ে রোজকে দেখিয়ে দেয় আর বলে রোজের সাথে যেতে। ছেলেটি যখন রোজের কাছে যায়, রোজ তো ছেলেটির ইনভাইটেই আনন্দে পাগল হয়ে যায় আর সে এলফাবার কাছে এসে সবকিছু বলে। তখন এলফাবার মনে হয় যে ছেলেটি তার সাথে মজা করছে। এদিকে রাতে গ্লিন্ডা পার্টিতে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। তখন তার বন্ধুরা তার জিনিসপত্র থেকে একটি অদ্ভুত দেখতে ক্যাপ বের করে, যেটা দেখতে অনেকটাই ডাইনিদের ক্যাপের মতো। গ্লিন্ডা তাদের বলে যে এটা তার দাদির। তখনই এলফাবা চলে আসে, তাকে দেখে গ্লিন্ডার বন্ধুরা চলে যায়। তখন গ্লিন্ডা মজা নেয়ার জন্য ওই ক্যাপটি এলফাবাকে দিয়ে দেয়, যাতে সে এটা পরে পার্টিতে যেতে পারে আর সবাই যেন তাকে দেখে হাসাহাসি করতে পারে। তার এই ভাবনার থেকে অজানা এলফাবা ক্যাপটি খুশি মনে নিয়ে নেয়, এটা ভেবে যে এখন হয়তো গ্লিন্ডার হৃদয়ে তার জন্য জায়গা তৈরি হচ্ছে। এবার সবাই পার্টিতে চলে আসে। রোজ অনেক খুশি ছিল ছেলেটির সাথে, আর গ্লিন্ডাও খুশি ছিল রাজকুমারের সাথে। তখনই সেখানে এলফাবা চলে আসে গ্লিন্ডার দেয়া ক্যাপ পরে। তার এই অদ্ভুত সুরুত দেখে সবাই হাসাহাসি করতে থাকে, সবাই তাকে নিয়ে মজা করতে থাকে। সে সবার মাঝে এসে ক্যাপ খুলে নিচে রাখে আর একা একা নাচ করতে থাকে। তার অদ্ভুত নাচ দেখে এবার সবাই আরো হাসাহাসি করতে থাকে। সঙ্গে সঙ্গে গ্লিন্ডা নিজের ভুল বুঝতে পারে যে সে এলফাবার অজান্তে তার সাথে কত বড় ভুল করেছে। সে এলফাবার কাছে এসে তার হাতে হাত মিলিয়ে তার মতোই নাচ করতে থাকে। আর এখন তাদের দুজনের নাচ দেখে সবাই আর কোনো হাসাহাসি করতে পারে না। সবাই নিজেদের ভুল বুঝতে পারে। গ্লিন্ডা এলফাবাকে জড়িয়ে ধরে, কত বড় ভুল করে ফেলেছিল সে। আর এখন প্রত্যেকে এলফাবার নাচ নকল করে তাকেই নেচে দেখাচ্ছিল। এলফাবার আজ সবচেয়ে খুশির দিন ছিল, কারণ আজ গ্লিন্ডার সাথে সাথে প্রত্যেকেও তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তারপর পার্টি শেষে দুজন তাদের রুমে চলে আসে, আর এই প্রথমবার তারা দুজন একে অপরের সাথে বন্ধুর মতো কথা বলতে থাকে। তখন গ্লিন্ডা এলফাবাকে তার একটি গোপন কথা বলে। সে বলে শীঘ্রই রাজকুমারের সাথে আমার বিয়ে হতে চলেছে। এখন নিজের গোপন কথা বলার পর সে এলফাবার কাছ থেকে তারও গোপন জানতে চায়। সে মনে করে এলফাবার গোপন হলো একটি সবুজ রঙের শিশি, যেটাকে এলফাবা তার বালিশের নিচে রেখে ঘুমিয়ে থাকে। কিন্তু এটা এলফাবার গোপন ছিল না, এটা ছিল তার মায়ের স্মৃতি। সে গ্লিন্ডার থেকে শিশিটা নিয়ে তার বালিশের নিচে রেখে দেয়। তার এই ব্যবহারে গ্লিন্ডা মন খারাপ করে। তখন এলফাবা তার কাছে এসে বলে আসলে আমার মা বাবা আমায় ঘৃণা করত, কারণ আমি জন্মের থেকেই সবুজ ত্বকের। আর আমার ছোট বোন যখন আমার মায়ের গর্ভে ছিল তখন আমার বাবার ভয় ছিল যে সেও যদি আমার মতো হয়ে যায়, তাই আমার বাবা
আমার মাকে অনেক বেশি বেশি করে মিল্ক ফ্লাওয়ার খেতে দিত, যার কারণে রোজ সময়ের আগেই জন্ম নিয়ে নেয়। তাই সে প্যারালাইজ হয়ে যায়। সে আমার মতো সবুজ ত্বকের হয়নি, কিন্তু সে সময়ের আগে জন্ম নেয়ায় আমার মাও মারা যায়। এর জন্য এলফাবা নিজেকে অপরাধী মনে করত। যদি সে আজ সবুজ ত্বকের না হতো তাহলে রোজও আজ প্যারালাইজ হতো না, আর না তো তার মা মারা যেত। তখন গ্লিন্ডা তাকে বোঝায় আর বলে, এতে তোমার কোনো দোষ নেই। গ্লিন্ডা এলফাবার মুড ভালো করার চেষ্টা করতে থাকে আর বলে, এখন থেকে আমি তোমায় এলফি বলে ডাকবো। এই নামটি সুন্দর না? আর তুমি আমায় গ্লিন্ডা বলেই ডাকবে। তারপর সে এলফাবাকে কিছু মেকআপ করে দেয়, তার স্টাইল চেঞ্জ করে দেয় আর তাকে আয়নার সামনে বসিয়ে বলে, তুমি কত সুন্দর, তোমার রং সবুজ, তাই কি এতে তোমার দোষ? তুমি সবার থেকে আলাদা সুন্দর। তার কথা শুনে এলফাবা কেঁদে দেয়। পরের দিন এলফাবা ইউনিভার্সিটিতে আসে। এখন সবাই তাকে পছন্দ করছিল, এরকম আর কেউ নেই যে তাকে অপছন্দ করছে। আজ রাজকুমারও দাঁড়িয়ে তার সাথে কথা বলে। তারপর এলফাবা ক্লাসে চলে আসে। তখন প্রফেসর স্টুডেন্টদের বলে, আমার আজ এখানে শেষ দিন, কারণ আজ থেকে প্রাণীরা আর কখনোই তোমাদের শিক্ষক হতে পারবে না। সে আর কিছু বলতে পারত, তখনই একজন টিচার সিকিউরিটি গার্ডদের নিয়ে তাকে ধরে টেনে নিয়ে যায়। এলফাবা চাইলেও একা কিছুই করতে পারে না। তারপর তাদের ক্লাস নিতে আসে একজন নতুন প্রফেসর। সে একটি সিংহের বাচ্চা বন্দি করে রেখেছিল। সে সিংহের বাচ্চাটিকে দেখিয়ে সবাইকে এটা বুঝাচ্ছিল যে আজ থেকে প্রাণীরা আমাদের সাথে নয়, আমাদের হাতে বন্দি হয়ে থাকবে। এসব কথা শুনে এলফাবা সহ করতে পারে না। সে অনেক রেগে যায়, আর তখন সেখানে থাকা সমস্ত ফুল হাওয়ায় উঠতে থাকে, আর দেখতে দেখতে সবাই অজ্ঞান হয়ে যাচ্ছিল। এসব কিছু তার জাদুর কারণেই হচ্ছিল। সবাই অজ্ঞান হয়ে যায় শুধু রাজকুমারকে ছাড়া। তখন রাজকুমার আর এলফাবা মিলে বাচ্চা সিংহটিকে জঙ্গলে দিয়ে আসার সিদ্ধান্ত নেয়, আর সিংহের বাচ্চাটিকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। এদিকে প্রিন্সিপাল এসে দেখে সবাই অজ্ঞান হয়ে আছে। সে তখনই বুঝতে পারে এসব এলফাবার জাদুর কারণে হয়েছে। এলফাবার জাদু শক্তি দিন দিন বেড়েই চলেছিল। প্রিন্সিপাল অনেক খুশি হয়ে এলফাবার জাদুর ব্যাপারে একটি চিঠি লিখে একজন বড় জাদুকরের কাছে পাঠায়। এদিকে জঙ্গলে এসে এলফাবা আর রাজকুমার বাচ্চা সিংহটিকে মুক্ত করে দেয়। এখানে এলফাবার রাজকুমারের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। পরের দিন সকালে এলফাবার জন্য এক বিশাল বড় সুখবর আসে। একজন বড় জাদুকর এলফাবাকে তার সাথে দেখা করার জন্য চিঠি পাঠিয়েছে, কারণ প্রিন্সিপাল সেই জাদুকরকে এলফাবার জাদুর ব্যাপারে বলেছিল। এলফাবা তো অনেক খুশি হয়ে যায়। সে যাওয়ার জন্য পুরো প্রস্তুত ছিল। তাকে নিয়ে যাওয়ার জন্য একটি সুন্দর সবুজ রঙের ট্রেন আসে। সবাই তাকে বিদায় জানাতে আসে। রাজকুমার তার জন্য গুড লাক ফ্লাওয়ার নিয়ে আসে। গ্লিন্ডাও তার সাথে দেখা করতে আসে। তখন গ্লিন্ডা বলে, রাজকুমার আর আমার বন্ধুত্ব এখন আর আগের মতো রয়নি। রাজকুমার এখন আমার সাথে ভালোভাবে কথাই বলে না। গ্লিন্ডার কথা শুনে এলফাবারও একটু খারাপ লাগে। তারপর সে ট্রেনে চলে যায়। এলফাবা চলে যেতে থাকে। তখনই গ্লিন্ডা তাকে একটি বই দেয়, যেটায় গ্লিন্ডা লিখে দিয়েছিল, আশা করি তোমার হৃদয় যা চায় তুমি তাই পাবে। এটা পড়ার পর এলফাবা গ্লিন্ডাকে বলে তার সাথে চলতে। গ্লিন্ডা অবাক হয়ে যায়। সে রাজি ছিল। এলফাবা তার হাত ধরে তাকে ট্রেনে নিয়ে আসে, আর যেতে যেতে অবশেষে তারা এমরেল সিটি পৌঁছে যায়। এই শহর ছিল অনেক সুন্দর। সবাই তাদের স্বাগতম জানায়। তারা অনেক আনন্দ করতে থাকে। এটা ছিল ওই শহর যেটাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, অর্থাৎ ফিউচারে। আর এই শহর হলো জাদুই শহর। তারা দুজন সেখানে একটি ম্যাজিক্যাল শো দেখতে পায়, আর শো এর পরে অবশেষে তারা জাদুকরের সাথে দেখা করে। জাদুকর ছিল খুবই ভালো মনের মানুষ। তারপর সে দুজনকে নিজের সাথে করে নিয়ে আসে আর এমরেল সিটির ভবিষ্যৎ দেখায়, যেটাকে সে নিজের হাতে তৈরি করেছিল। এই শহরটিও দেখতে কম সুন্দর ছিল না। জাদুকর চাইতো তার শহরের প্রতিটা ঘরের মানুষ যেন সুখে থাকে। তখন এলফাবা তাকে বলে এই শহরকে আলো দিয়ে উজ্জ্বল করে দিতে। তখন জাদুকর সেটাই করে। সে পুরো শহর উজ্জ্বল করে দেয়। তারপর সে এই শহরের থেকে এলফাবাকে তার একটি ছোট পুতুল দেখায়। এটা দেখিয়ে সে এটা বুঝাচ্ছিল যে এলফাবা এই শহরে রাজত্ব করবে। তখন এলফাবা বলে, আমার স্বপ্ন রাজত্ব করা নয়, আমার স্বপ্ন হলো আমি প্রাণীদের জন্য ভালো কিছু করব। তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসে। এলফাবা তাকে দেখে জড়িয়ে ধরে। এখানে তাদের কথা হচ্ছিল যে এলফাবা প্রাণীদের জন্য কিছু করতে চায়। তারপর একটি বানর জাদুকরের কথায় এক জাদুই বই থেকে কাপড় সরায়। তখন জাদুকর বলে, এই বানরের ওর খুবই ইচ্ছে, তুমি চাইলে এই মন্ত্র পড়ে ওকে ডানা দিতে পারো, তাহলে ওর ইচ্ছে পূরণ হয়ে যাবে। জাদুকরের কথায় এলফাবা মন্ত্র পড়তে থাকে, আর আশ্চর্যজনকভাবে তার
জাদু কাজ করে যায়। ওই বানরের পিঠে ডানা গজাতে থাকে। এলফাবা এটা দেখে অনেক খুশি হয় যে সে এই প্রাণীর জন্য কিছু করতে পেরেছে, কিন্তু পরে সে দেখে তার জাদুর কারণে বানরটি ব্যথায় কাতরাচ্ছে। এটা দেখে এলফাবা মন্ত্র উল্টো পড়ে, কিন্তু তার জাদু আর রিভার্স হয় না। সে ভয় পেয়ে জাদুকরকে বলে এই জাদু এখনই থামাতে। তখন তারা বলে এই জাদু থামানো অসম্ভব, যা হয়ে গেছে তা কেউ চাইলেও আর রিভার্স করতে পারবে না। এলফাবা অনেক দুঃখ পেয়ে বাহিরে এসে দেখে পুরো বানরের দল ব্যথায় কাতরাচ্ছে আর সবগুলোর পিঠে ডানা হয়ে গিয়েছে। তবে সে তো শুধু একটি বানরের ওপর জাদু করেছে, অর্থাৎ তাকে এখানে ফাঁসানো হয়েছে। আর এখানেই এক বিশাল টুইস্ট খুলে। এই প্রিন্সিপাল আর এই জাদুকর মোটেও কোনো ভালো মানুষ নয়। একমাত্র তাদের জন্য মানুষেরা প্রাণীদের নিজেদের গোলাম বানানো শুরু করে, কারণ তারা দুজনই প্রাণীদের ঘৃণা করত। তাই তারা দুজন মিলে এই নিরীহ প্রাণীদের নিজেদের গোলাম বানিয়ে রাখতে চায়, তাদের ওপর নিজেদের হুকুম চালিয়ে রাখতে চায় আজীবন। আর এই জাদুকর হলো এক নামের জাদুকর, আসলে সে কোনো জাদুই জানে না। তারা দুজন মিলে নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য বেচারি সরল এলফাবাকে ব্যবহার করেছে। এলফাবা যখন এটা জানতে পারে সে এত আঘাত পায় নিজেকে আর সামলেই রাখতে পারে না। সে তখনই জাদুই বই নিয়ে পালিয়ে যায়। তখন প্রিন্সিপাল গ্লিন্ডাকে বলে এলফাবাকে খুঁজে নিয়ে আসতে, এর বদলে সে তাকে জাদু শেখাবে। তখন গ্লিন্ডা এলফাবাকে খুঁজতে বের হয়ে পড়ে। এদিকে নকল জাদুকর তার গুপ্ত রুমে গিয়ে তার গার্ডসদের হুকুম দেয় যে মহলে সবুজ রঙের এক শত্রু ঘোরাফেরা করছে, তাকে তাড়াতাড়ি ধরে বন্দি করো। আর এদিকে প্রিন্সিপাল ওই বানরের দলের কাছে এসে বলে তোমাদের এই যন্ত্রণা দিয়েছে ওই সবুজ চামড়ার শয়তান মেয়েটি, তাকে গিয়ে ধরো, সে যেন মহলের থেকে বের না হতে পারে। এদিকে গ্লিন্ডা নিজের জাদু শেখার অফার কোনোভাবেই হারাতে চায় না, তাই সে যে কোনো মতেই এলফাবাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যেতে চাইছিল। তখন এলফাবা এমন এক রুমে চলে আসে যেখানে একটি প্যারাশুট ছিল। সে প্যারাশুটে উঠে গ্লিন্ডাকে তার কাছে নিয়ে আসে। সে এখন এই প্যারাশুট দিয়ে মহলের থেকে পালাতে চাইছিল, কিন্তু তার আগে সে গ্লিন্ডাকে নিয়ে এখান থেকে যেতে পারত। ওপর থেকে গার্ডেরা মহলের ছাদ বন্ধ করে দেয়। তখন প্যারাশুট ফেটে যায় আর সেখানে আগুন লেগে যায়। তারা দুজন নিজেদের বাঁচিয়ে একটি রুমে এসে আটকে যায়। তখন গ্লিন্ডা এলফাবাকে অনেক বোঝায় যে এটা একটা অনেক বড় সুযোগ, ওনারা যেরকমই হোক তুমি তাদের কথা কেন মেনে নিচ্ছ না? তুমি সবকিছু পাবে, তুমি তোমার মাথা ঠান্ডা করো আর প্রিন্সিপালের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও, সবকিছু আগের মতো হয়ে যাবে। তখন এলফাবা বলে আমি কেন তার কাছে গিয়ে ক্ষমা চাইব? সে তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, নিজের লাভের জন্য আমায় এখানে এনে ব্যবহার করেছে। তারা দুজন মিলে প্রাণীদের জীবন ধ্বংস করে দিচ্ছে, তুমি কি সেটা দেখছো না? আর আমি খুশি হতে পারবো একমাত্র আমার স্বপ্নে। আমার স্বপ্ন হলো আমি প্রাণীদের তাদের শান্তি ফিরিয়ে দেব। তারা যা পাওয়ার যোগ্য তা তাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে। তখনই প্রিন্সিপাল পুরো শহরে, পুরো ইউনিভার্সিটিতে অ্যানাউন্স করে বলতে থাকে যে এক ভয়ানক সবুজ রঙের মানুষ আছে, সে আমাদের প্রত্যেকের শত্রু, সে আমাদের জাদুই বই চুরি করে পালিয়েছে। তার নাম হলো এলফাবা। সে আমাদের নিষ্পাপ বানরদের ওপর জাদু করে তাদের বেঁচে থাকা যন্ত্রনায়ক বানিয়ে দিয়েছে। তার গায়ের রং দেখে বোঝা যায় তার ভেতর কতটা নিকৃষ্ট। সে একটি শয়তান ডাইনি। এসব কথা শুনে এখন প্রত্যেকে এলফাবাকে ঘৃণা করতে থাকে। আর এলফাবার বাবা তো এসব শুনে হার্ট অ্যাটাক করে মারাই যায়। এলফাবা এখন যত তাড়াতাড়ি এখান থেকে পালাতে চাইছিল, তার সাথে এত খারাপ হয়েছে যা সে সহ্যই করতে পারছিল না। সে আবার জাদুই বই খুলে মন্ত্র পড়তে থাকে ওই বানরদের ঠিক করার জন্য, কিন্তু জাদু তো রিভার্স হয় না। তবে মন্ত্র পড়ার কারণে একটি সাধারণ ঝাড়ু উড়ন্ত জাদুই ঝাড়ু হয়ে তার কাছে আসে। এখন সে এই ঝাড়ুর সাহায্যে এখান থেকে পালিয়ে যাবে। গ্লিন্ডাও তার সাথে চলে যাওয়ার জন্য রাজি ছিল। সে যাওয়ার আগে সেখান থেকে একটি বড় কালো রঙের আলখাল্লা এনে এলফাবাকে পরিয়ে দেয়। এখন তারা এখান থেকে পালিয়েই যাবে, কিন্তু তার আগেই গার্ডেরা রুমের দরজা ভেঙে এসে গ্লিন্ডাকে ধরে নেয়। তারা এলফাবাকে ধরতে পারে না, কারণ এলফাবা তার ঝাড়ুর সাহায্যে হাওয়ায় উড়ে যায়। এলফাবা গ্লিন্ডার ওপর বিশ্বাস করত যে গ্লিন্ডা কখনোই ওই জালিম প্রিন্সিপালের সাথে মিলবে না, কিন্তু পরে সে দেখে যে গ্লিন্ডা প্রিন্সিপালের সাথে হাত মিলিয়েছে নিজে জাদু শেখার জন্য। তখন তার হৃদয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে সহ করতে করতে তার এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তার ভেতর এখন হিংস্রতা জেগে ওঠে, আর সে সত্যি সত্যি এখন এক শয়তান ডাইনি হয়ে যায়। এই শহর তার সাথে অনেক খারাপ করেছে। সে এখন পুরো এমরেল শহরে অভিশাপ দিয়ে দেয়। তার অভিশাপে পুরো শহর কালো অন্ধকার হয়ে যায়। তারপর এলফাবা পৃথিবীর শেষ প্রান্তে চলে
যেতে থাকে, যেখানে কেউ আর তাকে দেখতে পাবে না। আর এখানেই এই মুভির এন্ডিং হয়। আর এই মুভিটি আমাদের এটাই শিক্ষা দিয়ে শেষ হয়ে যায় যে কোনো মানুষই খারাপ হয়ে জন্মায় না। মানুষের খারাপ মনোভাব একজন মানুষকে খারাপ হয়ে যেতে বাধ্য করে। পুরো শহর প্রথম থেকেই বলতো যে এলফাবা ভালো হৃদয়ের নয়, কিন্তু এলফাবা ওই রকম ছিলই না। শেষ পর্যন্ত প্রত্যেকের ঘৃণা ও খারাপ মনোভাবে এলফাবার হৃদয়ে খারাপ প্রভাব ফেলে তাকে খারাপ করে তোলে। আর গল্পের শুরুতে সবাই এলফাবার মৃত্যুর খবর পেয়ে এই জন্য এত খুশি ছিল কারণ এলফাবার মৃত্যুতে তাদের পুরো শহরের অভিশাপ কেটে গিয়েছিল। এতক্ষণ মুভিফ্লিক্সের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আরিয়ানা গ্র্যান্ডের মুভিটি আপনাদের কাছে কিরকম লেগেছে তা আপনারা নিজেদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আমরা অবশ্যই রেসপন্স করব।